সবাই আপনারা চিন্তা ভাবনা করেন ইউরোপের কোন দেশ ভালো হবে, সবাই আমাকে প্রশ্ন করেন, বাট এই কথাটা একজনও বলেন না 2025 সালে ইউরোপের কোন দেশে আবেদন করলে আপনার লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে। অনেকে আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা স্যানজেনভুক্ত দেশে যাবেন অথবা নন স্যানজেনভুক্ত দেশে যাবেন, বাট এই জিনিসটা কেউ জানেন না 2025 সালে এমন কিছু স্যানজেনভুক্ত এবং নন স্যানজেনভুক্ত দেশ রয়েছে যেগুলো থেকে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন এজেন্সির মাধ্যমে 100% আপনি প্রতারিত হবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আমি আপনাদেরকে চেষ্টা করবো একটা ধারণা দেওয়ার যে সকল দেশে আপনারা যদি আবেদন করেন তো আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এবং এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে শুধুমাত্র নিজে নিজে আবেদন করতে হবে, কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে 2025 সালে ইউরোপের কোন দেশগুলো গেলেতে আপনাদের ভিসা রেশিও ভালো থাকবে এবং আপনারা খুব সহজেই ভিসা পাবেন, বাট এই প্রশ্নটা কেউ করেন না যে কোন দেশগুলোতে গেলে আপনি প্রতারিত হবেন। বাংলাদেশে এরকম কিছু এজেন্সি অলরেডি তৈরি হয়ে গেছে, যে দেশগুলো বন্ধ সেই দেশগুলো নিয়েও আপনাদেরকে ভিসা দেওয়ার চেষ্টা করতেছে এবং ভিসাও দিচ্ছে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা ইউরোপে আসতে চাচ্ছেন। তার কারণ হচ্ছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে স্যানজেনভুক্ত এবং নন স্যানজেনভুক্ত কোন দেশগুলো 2025 সালে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকবে, এবং পাশাপাশি আলোচনা করব সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার ব্যাপারে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সো ভিউয়ার্স, আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার নন স্যানজেনভুক্ত যে দেশগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে আছে সেই সকল দেশের ব্যাপারে। বাট আমি কোনো দেশকে ছোট করতেছি না, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আমি যে দেশগুলোর কথা বলতেছি, আপনারা যদি এই কথাগুলো এবং এই জিনিসগুলো অনুধাবন করেন তো আশা করি আপনাকে কোনো এজেন্সি প্রতারিত করতে পারবে না। ফার্স্ট অফ অল আমি বলবো আলবেনিয়া। আলবেনিয়া নিয়ে বাংলাদেশে প্রতারণা কোনো শেষ নেই। আলবেনিয়া বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ। যে সকল ভাইয়েরা আপনারা বিভিন্ন বডি কন্ট্যাক্ট বিভিন্ন মাধ্যমে আপনারা আসার চেষ্টা করতেছেন, বাট আজ পর্যন্ত কেউ একজনও আপনার বডি কন্ট্যাক্টের মাধ্যমে হোক আর ভিসা নিয়ে হোক আলবেনিয়াতে ঢুকতে পারে না। যে কয়েকজন ভাইয়েরা আপনারা অরিজিনাল ভিসা পেয়েছেন সেই সকল ভাইয়েরা দেখা যাচ্ছে যে আলবেনিয়া আসার পর আলবেনিয়া এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত দিচ্ছে। বাট বাংলাদেশের একদল প্রতারক চক্র দেখা যাচ্ছে আপনাদেরকে 7 থেকে 8 লাখ টাকা চার্জ করতেছে, আপনাদেরকে 1 মাসে বা 2 মাসে আলবেনিয়ার ভিসা দিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে আলবেনিয়ার ই ভিসা, আপনারা ভিসা ঠিকই পাচ্ছেন বাট আলবেনিয়া আসতে পারতেছেন না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বিগত দিনে যাদের আলবেনিয়ার ভিসা হয়েছে তাদের উপরে বা তাদের নামগুলোকে এডিট করে আপনার যে পার্সোনাল ডিটেলস গুলো, নাম, এভরিথিং সবকিছু বসিয়ে আপনাকে ধরিয়ে দিচ্ছে। আপনি ভিসা চেক করতেছেন, আপনার ভিসাটা অরিজিনাল, বাট আলবেনিয়া আপনি কোনো ফ্লাইট নিতে পারছেন না। অনেকে চিন্তা ভাবনা করতেছেন বডি কন্ট্যাক্ট আসবেন, বাট বডি কন্ট্যাক্টের যে ভয়ানক সত্যতাটা সেটা যদি আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো আমি বলবো যে সকল ভাইয়েরা আপনারা 2025 সালে আলবেনিয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা এখনই এই সকল চিন্তা থেকে বের হয়ে আসেন। বিশ্বাস করেন ভাই, আপনি আলবেনিয়াতে আবেদন করবেন, আপনার 8 লাখ টাকা ধ্বংস হবে, সঙ্গে আপনার সময়টা নষ্ট হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এক কথায় আমি আপনাদেরকে বলবো আলবেনিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ। এটা কবে খুলবে বা কি খুলবে সেটা এখনো বলা যাচ্ছে না, বাট যদি আলবেনিয়ায় ঢুকতে পারে বা খুলে দেয় অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব। তো চলুন এবার পরবর্তী দেশ 2 নম্বর আসা যাক, সেটা হচ্ছে আপনার মন্টিনিগ্রো। মন্টিনিগ্রো নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন, আপনারা চিন্তা ভাবনা করতেছেন 2025 সালে মন্টিনিগ্রোতে আসবেন, বাট একটা জিনিস চিন্তা করে দেখেন 2024 সালের শুরুর দিক থেকে মানে টুকটাক কয়েকজন লোক ঢুকতে পারছে, তারপর থেকে মন্টিনিগ্রোর যে অবস্থা সেটা আমার থেকে আপনারাই ভালো জানেন। বাট আপনাদের শরণার্থে আমি বলতেছি, যদি আপনি মন্টিনিগ্রোর জন্য আবেদন করেন দেখা যাচ্ছে আপনার 6 থেকে 8 লাখ টাকা বা 9 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে এজেন্সি ভেদে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মন্টিনিগ্রোর জন্য আবেদন করেন আপনার ভিসা তো হবেই না, উল্টো আপনার একটা সময় নষ্ট হবে। তার কারণ হচ্ছে মন্টিনিগ্রো মানে যায় দিন যায় ক্ষণ, আজকে ভিসা দিচ্ছে কালকে বন্ধ, পরশুদিন ভিসা দিচ্ছে 2 দিন বন্ধ, এইভাবে কাজ করতেছে। সো আপনি ইউরোপের একটা দেশে আসবেন, সো আপনি কেন রিস্কের ভিতরে যাবেন? দেখা যাচ্ছে আপনি মন্টিনিগ্রোর জন্য আবেদন করলেন, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে মন্টিনিগ্রোর ভিসা চালু হয়ে গেল বা মন্টিনিগ্রোর ভিসা খুলে দিল,
বাট আপনি আবেদন করলেন, পারমিট পেলেন, দেখা যাচ্ছে তারপর আবার বন্ধ হয়ে গেল। তো তাহলে ভাই আপনি কেন একটা রিস্ক নেবেন, আপনার সময়টাকে নষ্ট করবেন? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। মন্টিনিগ্রো নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো মন্টিনিগ্রো না নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এবং অন্য একটা দেশ ভাবার জন্য। চলুন এবার 3 নাম্বার যে বিষয় এবং 3 নাম্বার যে দেশ সে ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে আপনার মালদোভা। সো মালদোভা নিয়ে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার মালদোভা বন্ধ না, বাট মালদোভাতে যে আপনি আসবেন 8 থেকে 9 লাখ টাকা আপনি খরচ করে মালদোভাতে আসবেন। এখানে একটাই কাজের অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে আপনার গ্লাস ফ্যাক্টরি, এবং সেখানে আপনি অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে বাংলা টাকায় আপনি বেসিক্যালি 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করবেন। আপনি 8 লাখ টাকা খরচ করে মালদোভাতে আসবেন। একটা জিনিস চিন্তা ভাবনা করবেন, 8 লাখ টাকা খরচ করে আপনি মালদোভাতে আসবেন, দেখা যাচ্ছে যে আপনার সেই টাকাটা তুলতে দেখা যাচ্ছে আপনার 3 থেকে 4 বছর বা 5 বছর লেগে গেল। অনেকে এরকম চিন্তা ভাবনা করেন যে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন। ভাইয়া জিনিসটা এতটাও সহজ না যতটা সহজভাবে আপনারা ভাবতেছেন। এ বিষয়ে একটু পরে বলতেছি। সো আমি বলবো 8 লাখ টাকা বা 9 লাখ টাকা খরচ করে এখন মালদোভার জন্য আবেদন করাটা আমি নিশ্চয়ই বোকামি মনে করি। এর থেকে ভালো আপনি মিডল ইস্টের কোনো দেশে আবেদন করেন। সো নন সেনজেনভুক্ত এই 3টা দেশের অবস্থা এবং যে সার্বিক পরিস্থিতি সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। এগুলোর সিঙ্গেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। সো আমি অনুরোধ করবো যে সকল ভাইয়েরা 2025 সালে ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন, এই 3টা দেশ থেকে আপনারা মুখটাকে ফিরিয়ে রাখেন, অন্য একটা দেশ নিয়ে চিন্তা করেন। চলুন এবার কথা বলা যাক সেনজেনভুক্ত কোন দেশগুলোতে যদি আপনি আবেদন করেন শুধু ধ্বংস না, আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেনজেনভুক্ত দেশের তালিকায় আমি সবার ফার্স্টে যে দেশটাকে রেখেছি সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি। আপনি যদি এখন হাঙ্গেরির জন্য আবেদন করেন, হাঙ্গেরির 31 ডিসেম্বরের আগ পর্যন্ত যে সকল ভাইরা আপনারা পারমিট পেয়েছিলেন বা এম্বাসি ফেস করছেন তারা আলহামদুলিল্লাহ ঠিক আছে। বাট 31 ডিসেম্বরের পর থেকে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যে সকল ভাইদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা আপনাদের যে ডকুমেন্টস গুলো জমা দেওয়ার চেষ্টা করতেছিলেন সবগুলাই ক্যান্সেল হয়ে গেছে। এবং গভর্নমেন্ট থেকে আপনার একটা ঘোষণা চলে আসছে, সেটা হচ্ছে যে নতুন করে আর কোনো আবেদন করা যাবে না। সেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য না, এটা পৃথিবীর সব দেশের জন্য। বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চিত্রটা পুরোটাই উল্টো। আপনারা চিরচারিত যে নিয়ম সেইভাবে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাট ওয়ার্ক পারমিট ভিসার জন্য এখন যদি আপনারা কেউ চিন্তা ভাবনা করে থাকেন আপনি 2025 সালে হাঙ্গেরির জন্য আবেদন করবেন, তো এখন আমি আপনাকে বলবো ভাই আপনার সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। দেখা যাচ্ছে হাঙ্গেরি একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ভিসা রিসিও তেমন একটা ভালো না। উপরন্ত গভর্নমেন্ট যেখানে এখন হাঙ্গেরির সকল কার্যক্রম স্থগিত করে রেখেছে, সো আমি বলবো যে 2025 সালে আপনারা হাঙ্গেরিকে অ্যাভয়েড করেন। তার কারণ হচ্ছে এটা কবে খুলবে, কবে নাগাদ খুলবে সেই কোনো রিউমার্স বা কোনো লিকস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমি আপনাদেরকে বলবো যে অনিশ্চয়তার ভিতরে না গিয়ে দেখেন আপনি হাঙ্গেরির জন্য যদি আবেদন করেন আপনার 10 থেকে 12 লাখ টাকা বা 14 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশের এজেন্সিগুলো চার্জ করে। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বলতেছে যে না আপনারা কাজকর্ম করতে পারবেন, বাট অনেকে আবার দেখা যাচ্ছে ভিডিও দিতেছে যে তাদের ভিসা সাকসেস, তাদের ফ্লাইট সম্পূর্ণ বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে। এগুলো ভাইয়া তাদের পূর্বের ভিডিও এবং বিগত দিনে যে কাজগুলো হয়েছিল সেইগুলা। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সকল ভাইয়েরা আপনারা চিন্তা ভাবনা করতেছেন হাঙ্গেরির জন্য এখনই হাঙ্গেরিকে পরিত্যাগ করেন। আর যে সকল ভাইয়েরা অলরেডি ফাইল জমা দিয়েছেন তাদেরকে বলবো ফাইলটা তুলে নিয়ে অন্য একটা দেশের জন্য আবেদন করান। তো চলুন এবার 2 নম্বর দেশ সে বিষয়ে কিছু কথা বলি। 2 নম্বর দেশের তালিকায় আমি যে নামটি রেখেছি সেটা হচ্ছে লিথুনিয়া। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে লিথুনিয়ার কথা আমি কেন বলতেছি। লিথুনিয়া একদম স্পষ্ট, আমি প্রমাণ সহকারে আপনাদেরকে জিনিসটা প্রুভ করে দিয়েছে। অনেকে আমাকে বললেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এর সোর্স কোথায়, এর প্রমাণ কোথায়। আমার চ্যানেলে যে সিঙ্গেল ভিডিওগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি, আপনারা সেইগুলো দেখেন। লিথুনিয়ার ব্যাপারে আমি যে জিনিসটা বলবো, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এরকম হয় যে আপনি বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে লিথুনিয়ার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি সবকিছুই পাবেন। আপনার পারমিট, আপনার জব কন্ট্রাক্ট, এভরিথিং সবকিছু আসবে, বাট আপনি কোনো এম্বাসি ফেস করতে পারবেন না। তার কারণ হচ্ছে লিথুনিয়া একদম স্পষ্ট সাব জানিয়ে দিয়েছে যে সকল দেশে লিথুনিয়ার এম্বাসি রয়েছে বা ভিএফএস কনসুলেট সেবা রয়েছে সেই দেশেই শুধুমাত্র কার্যক্রম করতে পারবে সেই দেশের নাগরিকেরা। সেক্ষেত্রে আমি বলবো যে
আপনি যদি একজন বাংলাদেশি হয়ে আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে থাকেন, ফর এক্সাম্পল কাতার, দুবাই, সৌদি আরব বা অন্যান্য দেশে থাকেন, তো তাহলে আপনি কোনো টেনশনের কারণে আপনি আসতে পারবেন। বাট আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করে চিন্তা ভাবনা করেন যে আপনি নেপালে গিয়ে বা আপনি ইন্ডিয়াতে গিয়ে, আপনি চীনে গিয়ে বিভিন্ন যে এজেন্সি আপনাদেরকে প্রলোভনগুলো দেখাচ্ছে, আপনারা থাইল্যান্ডে যাবেন, আপনারা এই সকল দেশে গিয়ে আপনাদের এম্বাসি ফেস করতে পারবেন, এটা একদমই আর পসিবল না। সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আবেদন করবেন। হ্যাঁ, ঠিক আছে, যদি বাংলাদেশে লিথুয়ানিয়ার কোনো ভিসা ব্যবস্থা তারা চালু করে, ফর এক্সাম্পল ভিএফএস গ্লোবাল বলেন বা লিথুয়ানিয়ার এম্বাসি বলেন, তো তাহলে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ এখন আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে ভিসা হবে না, উল্টো আপনি ফেসে যাবেন। সো আমি বলবো, কেন আপনি একটা রিস্ক নিতে যাচ্ছেন? আরো অনেক ভালো অপরচুনিটি রয়েছে, আরো অনেক ভালো দেশ রয়েছে। আপনি লিথুয়ানিয়ার দিকে না গিয়ে আপনি অন্য ভালো একটা সেনজেন মুক্ত দেশের দিকে আগান। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। তালিকার 3 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র। আপনারা সবাই জানেন, বাট এটা বন্ধ না, এটা ভিসা রেশিও মোটামুটি ভালো বলা চলে। বাট আমি বন্ধের তালিকায় বা এই তালিকায় এজন্যই রাখতেছি, আপনারা যদি চেক রিপাবলিকের কোনো পারমিট পান, দেখা যাচ্ছে যে আপনার এম্বাসি ডেটের যে জটিলতাটা, এটার জন্য আপনার বাংলাদেশ থেকে হোক বা অন্যান্য খান থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, যেখান থেকে আবেদন করেন না কেন, এই অ্যাপয়েন্টমেন্টের যে ঝামেলাটা, সেটার জন্য ভিসা রেশিও আমি বলবো 1%। দেখা যাচ্ছে আপনি চেক রিপাবলিকের পারমিট পেলেন, এভরিথিং সব কিছু পেলেন, বাট আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, আপনার পারমিটের মেয়াদ চলে গেল। সো আমি মনে করি যে 2025 সালে এসে এরকম একটা দেশের পিছনে ছোটা আপনাদের উচিত হবে না, যে দেশটা আপনার শুধুই মরিচিকা। আমি সেনজেনভুক্ত যে 3টা দেশের কথা বললাম, তার ভিতর থেকে চেক রিপাবলিক মানে ভিসা রেশিওর দিক থেকে সবচেয়ে খারাপ যাচ্ছে, এবং অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতাটা সেটা সবার শীর্ষে। 2025 সালে না, শুরু থেকেই চেক রিপাবলিকের সিজনাল বা নন সিজনাল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা, সেগুলো শুধুমাত্র প্রত্যেক মাসের ফার্স্ট উইকে খুলে। দেখা যাচ্ছে এখানে পাওয়া তো দূরের কথা, লাখ লাখ টাকা এটা নিয়ে বিজনেস হচ্ছে। আমি আমার গত ভিডিওতে এগুলোকে প্রমাণ করে দিয়েছি। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, সেনজেনভুক্ত শুধু এই 3টা দেশই না, আরও রয়েছে, বাট এই 3টা দেশ আমি মনে করি স্পেসিফিকভাবে কোনো এজেন্সি যদি আপনাকে আবেদন করায় বা আপনি যদি কোনো এজেন্সির প্রলোভনে পড়ে আবেদন করেন, তো ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন। ভিডিওটা আপনাদেরকে এই জন্য দিচ্ছি যাতে আপনি সতর্ক হতে পারেন, আপনি নিজের ডিসিশনটা নিজে নিতে পারেন। তো চলুন এবার কিছু ঠান্ডা দেশ এবং যে সকল দেশে আপনি আবেদন করলে শুধুমাত্র নিজে নিজে আবেদন করতে পারবেন, এরকম কিছু দেশের তালিকা বলি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইটালি। ইটালির ক্ষেত্রে আমি যে আপনাদেরকে বলবো, ইটালির ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, একদম আপনার নিকটস্থ আত্মীয়। দেখা যাচ্ছে বিগত দিনে এরকম অনেক হিস্ট্রি রয়েছে, নিজের আপন ভাই ইটালিতে রয়েছে, বাট 3 বছর 4 বছর 5 বছর যাবৎ চেষ্টা করতেছে, বাট পারতেছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইউরোপের, সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো, এটা শুধুমাত্র যে ইটালি রয়েছে এরকম না। আপনারা ভালোভাবে জানেন বাংলাদেশে ইটালি নিয়ে কি পরিমাণ আন্দোলন এবং কি পরিমাণ জটিলতা তৈরি হয়ে গেছিল। বাট সেই প্রেক্ষিতে আমি বলবো যে আপনারা যদি অথেন্টিক কোনো সোর্স পান, সেক্ষেত্রে আপনারা ইতালির কথা চিন্তা করেন, আদারওয়াইজ ইতালির দিকেও না আগানোটা ভালো হবে। আর একটা দেশের কথা বলবো, সেটা হচ্ছে নরওয়ে। নরওয়েতে দেখা যাচ্ছে বেসিক্যালি আপনার যারা হাইলি এডুকেটেড এবং যারা কোয়ালিফাইড, আপনাদের ভালো একটা স্কিল রয়েছে এবং আপনার ইংলিশের যে দক্ষতাটা বেসিকটা সেটা মোটামুটি স্ট্রং, সে সকল ভাইয়েরা আপনারা আবেদন করেন। দেখা যাচ্ছে অনেকেই নরওয়ে নিয়ে একটা ভ্রান্ত ধারণে পড়ে আছেন, বাংলাদেশ থেকে হুটহাট অনেক এজেন্সি আপনাকে নরওয়ের পারমিট দিচ্ছে, বাট বিশ্বাস করেন ভাই, এতটাও সহজ না। আপনি যদি নরওয়েতে আসতে চান, আপনার যদি কোনো স্কিল না থাকে, নন স্কিল ওয়ার্কার, আপনি ইংলিশ জানেন না, সো আপনি 100% আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। তো চলুন এবার এমন কিছু দেশের কথা বলা যাক যে দেশগুলোতে শুধুমাত্র আপনি নিজে আবেদন করতে পারবেন। এই দেশগুলোতে যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করেন বা কোনো এজেন্সি আপনাকে বলে যে আমরা আবেদন করে দিব, তাহলে সেই এজেন্সির গেলে জুতা মারবে। তার কারণ হচ্ছে এই দেশগুলোতে যদি আপনি আসতে চান, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এরকম কোনো অথেন্টিক এজেন্সি হয়নি যে আপনাকে ওয়ার্ক ভিসা এই সকল দেশে এনে দেবে। এই তালিকায় ফার্স্ট অফ অল আমি বলবো লুক্সেমবার্গ। আপনারা সবাই জানেন লুক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী একটা রাষ্ট্র। নতুন করে পরিচয় দেওয়ার কোনো কিছু নেই, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। লুক্সেমবার্গে যদি আপনি আসতে চান, তো তাহলে আপনার নিজের আবেদন করে নিজেরই আসতে হবে।
যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আমরা আপনার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে দিব, যদি সেটা বাংলাদেশি হয় তো তাহলে তার থেকে দূরে থাকবেন। যদি কোনো রিক্রুটিং এজেন্সির আপনারা সন্ধান পান তো তাহলে আপনি লুক্সেমবার্গের কথা চিন্তা করতে পারেন। আর 2 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার এস্তোনিয়া। এস্তোনিয়া এমন একটি দেশ, প্রযুক্তি উন্নয়নশীল। এস্তোনিয়া নিয়ে বাংলাদেশে অনেক হাইপ চলতেছে, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা, বিভিন্ন ধরনের। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এস্তোনিয়াতে যদি আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আবেদন করলে আপনাকে ভিজিট ভিসা আবেদন করে দিবে, আপনি রিফিউজড যাবেন। দিন শেষে দেখা যাচ্ছে ইউরোপে আপনি ব্যান্ডও হয়ে যেতে পারবেন। সেটা আমি আমার ব্যান হওয়ার যে মানে প্রমাণ, লাইভ প্রমাণ আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখেন। সো এস্তোনিয়াতে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার রিক্রুটিং এজেন্সির উপর নির্ভর করে আসতে হবে, আদারওয়াইজ আপনি এস্তোনিয়াতে আসতে পারবেন। সো এই 2টা দেশের ক্ষেত্রে আমি বলবো যে সকল ভাইয়েরা আপনারা চিন্তা ভাবনা করতে আসবেন, আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করতে পারেন। আমি বলবো যে আপনারা এই সকল দেশের জন্য নিজেরা একটু চেষ্টা করে দেখেন কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সবকিছু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো চলুন এবার কথা বলা যাক, সেটা হচ্ছে আপনার সার্বিয়া। সার্বিয়াকে আমি এই লিস্টে লাগতেছি না, তার কারণ হচ্ছে সার্বিয়া নিয়ে বাংলাদেশে অনেক প্রতারণা এবং অনেক লোক আবার সার্বিয়াতে আসছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন, একবার না 10 বার ভাবেন। সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, আপনি যদি এখানে আসেন স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা কথায় আমি সার্বিয়াকে একদম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনি যেভাবে আসেন না কেন সেটা আপনার সাপ্লাই কোম্পানি। সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি ছাড়া আপনি আসতে পারবেন। আপনি এজেন্সি যে কাজের কথাই বলুক, আপনাকে ওয়েল্ডার, মেশন, আপনাকে অনেকে বলতেছে আপনার রেস্টুরেন্ট, কিচেন হেল্পার, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, বাট আপনি এখানে আসেন, আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে থাকবেন। আপনার কাজ স্পেসিফিক কি হবে সেটা আপনি নিজেও জানবেন না। সাপ্লাই কোম্পানি যখন আপনাকে কাজ দিবে আপনি তখনই কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে সার্বিয়া ভালো অপরচুনিটি, আপনি আসতে পারেন। এখান থেকে আপনার অন্য দেশে মুভ করার জন্য অনেকেই মুভ করতেছে এবং দিন শেষে মুভ করতে বাধ্য করে। সেক্ষেত্রে সার্বিয়ার যে বিষয়টা, সেটা অনলাইন অ্যাপ্রুভাল আসলে তারপরে কিছু টাকা পয়সা লেনদেন করবেন, আদারওয়াইজ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। সার্বিয়া এক বাক্যে আমি শেষ করে দিচ্ছি, সার্বিয়ার ব্যাপারে খুঁজে খুঁজে অথেন্টিক ভালো এজেন্সি বের করবেন। কোনো প্রকার ডিড ডকুমেন্টসে যাবেন না, অনলাইন অ্যাপ্রুভাল আসবে, তারপর ডিড ডকুমেন্টস করবেন, তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। তো চলুন এবার কথা বলা যাক ক্রোয়েশিয়ার ব্যাপারে। ক্রোয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন ধরনের এজেন্সি এখন বর্তমানে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা হবে না, বাংলাদেশের জন্য ভিসা বন্ধ, একসেপ্টা বিভিন্ন কথা। যেই সকল এজেন্সি আপনাদেরকে বলতেছে ক্রোয়েশিয়ার ভিসা হবে না, পারমিট বন্ধ, সেই সকল এজেন্সির কাছে যদি আপনি যান, তার কাছে আপনি কি আশা করতে পারেন? যে বলতেছে আপনার ভিসা হবে না, এই সবকিছু হচ্ছে ভুয়া কথা। যে এজেন্সি বলতেছে ভিসা হবে না, আপনি তার থেকে এখনই দূরে থাকার চেষ্টা করেন, ভালো অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আসতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আর বড় করতেছে না, তার কারণ হচ্ছে ভিডিওটি অনেক অলরেডি বড় হয়ে গেছে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি 2025 সালে যে দেশগুলোকে আপনার ইগনোর করা দরকার এবং যে দেশগুলোতে আবেদন করলে আপনি 100% ধ্বংস হয়ে যাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা বর্তমানে এই সকল দেশে রয়েছে, ইনকামের দিক দিয়ে বলেন, সুযোগ সুবিধার দিক দিয়ে বলেন, যে কোনো দিক দিয়ে বলেন, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। যদি আমার এই ইনফরমেশন যদি মিথ্যা হয়, তারপর আপনি আমাকে এসে কমেন্টস করে যাবেন যে আমি আপনাদেরকে মিথ্যা ইনফরমেশন দিচ্ছি। ভাইয়া, আমি কারো ক্ষতি চাই না। বাংলাদেশ থেকে যে সকল রিমার্স গুলো চলতেছে, আমি যে কয়েকটা দেশের কথা বললাম, এই দেশগুলা বন্ধ এবং এই দেশগুলো থেকে আসতে পারতেছে না। এই জিনিসটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আমি আশা করি আপনারা অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওর বড় করতেছি না, প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।